স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সময়ে, সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে এক চীনা নাগরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-নাওয়ায় অবস্থিত রেস্তোরাঁটি এক চীনা মুসলিম নাগরিক যৌথভাবে পরিচালনা করতেন। বিস্ফোরণে আহত 20 জনের মধ্যে 4 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট ISIL। এক বিবৃতিতে হামলাটি আত্মঘাতী বলে জানায় তারা। নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব। ISIL সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, উইঘুরদের ওপর চীনা সরকারের নির্যাতন চালানোর প্রতিবাদে গোষ্ঠীটি এই হামলা চালায়। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যারা প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছে পুলিশের প্রধান আহমদ রেজা। অর্থনৈতিক সংকটের জেরে গত বছর ডিসেম্বরের শেষ দিকে সৃষ্ট ক্ষোভ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরানের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উস্কানি ছিল। 3 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে দেশটির সরকারি হিসাবে 5,000-এর বেশি মানুষ নিহত হন, যদিও মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি হতাহতের কথা বলছে। সিরিয়ার সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছেন কমপক্ষে 1,500 কয়েদি। এই ঘটনার পর শহর জুড়ে কারফিউ জারি করেছে দেশটির সেনাবাহিনী। কর্দি নিয়ন্ত্রণাধীন এই কারাগারটিতে ISIS-এর সন্ত্রাসীরা বন্দী ছিলেন। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পালানো বন্দির সংখ্যা 120 জন। রয়টার্স জানিয়েছে, আল সাজ্জাদি এবং আশেপাশের এলাকায় অভিযানের পর মঙ্গলবার পর্যন্ত অন্তত 81 জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পালানো সকল বন্দী জঙ্গি গোষ্ঠী IS-এর সদস্য। সিরীয় সেনাবাহিনী বর্তমানে সাব্বাদি শহর এবং IS সন্দেহভাজনদের রাখা কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েদিদের পালাতে কুর্দি SDF সহায়তা করেছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বড় একটি যুদ্ধজাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াক শহরে পৌঁছায়। ডেনমার্কের গণমাধ্যম জানিয়েছে, 58 জন ড্যানিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করে এবং সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য আগের পাঠানো প্রায় 60 জন সেনার সঙ্গে যোগ দিয়েছে। তবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ড্যানিশ সশস্ত্র বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে আরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছাকে সমর্থন করছে না দেশটির বেশিরভাগ মানুষ। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের বড় অংশই এই উদ্যোগের বিপক্ষে অবস্থান নিয়েছে। মাদক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে কলম্বিয়ায় এবার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার অ্যামাজন অঞ্চলের গুয়াভিয়ারে একটি গ্রামীণ এলাকায় এই সংঘর্ষ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বিয়ার সেনাবাহিনী জানায়, কোকেন উৎপাদন এবং পাচারের জন্য এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই লড়াই এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই কুখ্যাত পলাতক নেতা নেস্তর গ্রেগরিও ভেরার গোষ্ঠীর সদস্য। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 13 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 5 জন। স্থানীয় সময় সোমবার গাউতেং প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল 7টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের সঙ্গে একটি স্কুলগামী মিনিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 11 স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশু মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অ্যান্টার্কটিকার বিশাল বরফ স্তরের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ড নিয়ে বিজ্ঞানীরা একটি বিস্তারিত মানচিত্র তৈরি করেছেন। এতে পাহাড়, গিরিখাত, উপত্যকা এবং সমতলের একটি বৈচিত্র্যময় ভূপ্রকৃতি উঠে এসেছে। এই প্রথম মহাদেশটির হাজারো পাহাড় ও ছোট ছোট ভৌগোলিক বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে। সাদা মহাদেশ অ্যান্টার্কটিকা, পুরোটা বরফে মোড়ানো এই স্বর্গরাজ্যের বরফের নিচে মিলেছে কয়েক হাজার পাহাড়। এমনটাই উঠে এসেছে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায়। মানচিত্রে বিজ্ঞানীরা মহাদেশটির বরফের নিচে 30,000-এরও বেশি নতুন পাহাড় শনাক্ত করেছেন, যেগুলোর উচ্চতা অন্তত 165 ফুট। অ্যান্টার্কটিকা মহাদেশ ইউরোপের তুলনায় 40% এবং যুক্তরাষ্ট্রের তুলনায় 50% বড়। এই গবেষণার প্রধান বিজ্ঞানী রবার্ট বিংহামের মতে, বিশ্বের সব মহাদেশে যেমন উঁচু পর্বতমালা থেকে শুরু করে বিশাল সমতল ভূমি থাকে, অ্যান্টার্কটিকার লুকানো ভূপ্রকৃতিতেও তেমন বৈচিত্র্য রয়েছে। গবেষকরা মহাদেশটির মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং আইস ফ্লো পার্টাব্রেশন অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতিটি বরফ পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বরফের নিচে থাকা ভূপ্রকৃতি ও অবস্থা সম্পর্কে ধারণা দেয়। রবার্ট বিংহাম বলেন, অ্যান্টার্কটিকার তলদেশের সঠিক মানচিত্র তলদেশের গঠন, বরফ প্রবাহের ঘর্ষণকে কিভাবে নিয়ন্ত্রণ করে, বরফ কত দ্রুত সাগরের দিকে প্রবাহিত হয়ে গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখবে তা বোঝার জন্য এই তথ্যগুলো গাণিতিক মডেলে ব্যবহার করা প্রয়োজন। পৃথিবীর সব বরফের বড় অংশই অ্যান্টার্কটিকায় রয়েছে এবং এখানে গ্রহের প্রায় 70% বিশুদ্ধ পানি জমা আছে। এর বরফ স্তরের গড় পুরুত্ব প্রায় 2.1 কিলোমিটার এবং সর্বোচ্চ পুরুত্ব 4.8 কিলোমিটার। অ্যান্টার্কটিকা সব সময় বরফে ঢাকা ছিল না। 3,40,00,000 বছর আগে এখানে বরফ জমতে শুরু করার আগে থেকে এই ভূপ্রকৃতি গঠিত হয়েছিল। একসময় এই মহাদেশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত ছিল, পরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এটি আলাদা হয়ে যায়। জলবায়ু বিজ্ঞানে অ্যান্টার্কটিকার বরফ গলার গতি দিন দিন বাড়ছে, তাই এই মানচিত্র সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার সঠিক পূর্বাভাস দিতে পারবে। বরফের নিচে থাকা পাহাড়, চূড়া ও খাড়িগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দিবে। মূলত এই ভূপ্রকৃতির ওপরই নির্ভর করে ওপরের হিমবাহ কত দ্রুত সরবে কিংবা উষ্ণ জলবায়ুর কারণে গলে যাবে তা বোঝা যাবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।